সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো পুঁজিবাজারে ধারাবাহিকভাবে দরপতন কেন, এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যারা পুঁজিবাজার বিশ্লেষক। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদ হোসেন, FCA, পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক, এবং আমাদের সাথে উপস্থিত আছেন মুরাদ কিবরিয়া, FCA, বিনিয়োগ বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলাতে। প্রথমে আমি মাহমুদ হোসেন, FCA, আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই গত প্রায় 12-13 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের যে লুটপাট চলছে, সরকার পতনের পর কিছুটা সংস্কারও হলো, তারপরেও শেয়ার বাজারের দরপতনের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, শেয়ার বাজার বা ক্যাপিটাল মার্কেট যদি আমরা বলি, তো সাধারণত এখান থেকে আপনার মূলধনের সংস্থান হওয়ার কথা। যে বিজনেসগুলো হবে মূলত তারা শেয়ার বাজার থেকে ক্যাপিটাল সংগ্রহ করবে। তো আমাদের স্বাধীনতার পরে 50 বছর তো অনেক আগে চলে গেল, বাট আমাদের অর্থনীতিও অনেক দূরে আগিয়েছে, অর্থনীতির কলেরাব অনেক বড় হয়েছে, বাট আমাদের পুঁজি বাজার হিসাবে বা পুঁজির সংস্থানকারী হিসাবে কিন্তু গড়ে ওঠেনি। এটা গড়ে না ওঠার কারণ যেটা, এখানে মুষ্টিমেয় কিছু মানুষ এই পুঁজি বাজারকে তাদের করায়ত্ত করে রেখেছে, এবং এখানে যেমন মনে করেন বেশি দরে বিভিন্ন কোম্পানিকে লিস্টেড করা হতো, লিস্টেড করার পরে তারা একটা আর্টিফিশিয়াল ট্রানজ্যাকশন করে এর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিত, এবং সেখানে সাধারণ বিনিয়োগকারীরা ট্রেন্ড দেখে বা গুজবের আপনার কান দিয়ে তারা ওটা কিনতো, পরবর্তীতে তারা পুঁজি হারাতো, যেটাকে আপনি বলছেন যে অব্যাহতভাবে দরপতন। এবং এটা যারা করত, এই যে একটা আনহোলি নেক্সাস, তারা পুঁজি বাজারের যারা নিয়ন্ত্রণকারী ছিল, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে কর্তৃত্বশীল ছিল, তাদের সবার সাথে মিলেজিলে একটা সেটেলমেন্ট করে তারা কিন্তু এভাবে করে আপনার দরপতনের কারণ হতো, মানে মানুষের কে পুঁজিহীন বা নিঃস্ব করত সাধারণ বিনিয়োগকারীদের। এই আপনার এক্সারসাইজই কিন্তু ইয়ার্স আফটার ইয়ার্স হয়েছে। এর মধ্যে আপনার পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী কর্তা ব্যক্তিদের পরিবর্তন হয়েছে, বাট আপনার এখানে কোনো নীতির তেমন কোনো পরিবর্তন হয়নি। আপনি যে রিফর্মের কথা বলছেন, দেখুন এই বর্তমান সরকার যখন লাস্ট রিজিম যখন চেঞ্জ হলো, যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু এই সাধারণ মানুষগুলো আবার আশায় বুক বেঁধে পুঁজি বাজারে একটা আস্থা নিয়ে, পুঁজি মার্কেট কিন্তু কিছু করেনি, তারা নিজেদের থেকে একটা আস্থা তৈরি করে মার্কেটে ফিরতে শুরু করলো। আবার যে রিফর্ম শুরু হলো, এবং এই রিফর্মগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করার জন্য এগুলো দরকার আছে, এবং এখানে অবশ্যই দুষ্টের দমন, শিষ্টের পালন হতে হবে, সেটা ঠিক আছে, বাট এই রিফর্মগুলো ইমিডিয়েটলি পুঁজিবাজারে আস্থা তৈরির জন্য তেমন কিন্তু কোনো কাজ করলো না। এখন পর্যন্ত নিয়ন্ত্রণকারী সংস্থাকে ধরা হচ্ছে, তারা শুধু পুলিশি কার্যক্রম বজায় রাখছে। এখন পুলিশি কার্যক্রম বজায় রেখে কিন্তু একটা পুঁজি বাজারে আপনার মনে করেন মানুষের আস্থাও ফেরানো যাবে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে যে জিনিসটা হচ্ছে, দেখেন নিয়ন্ত্রণকারী সংস্থা তো আপনার আইনের আপনার শাসন নিশ্চিত করবে এবং পলিসি নির্ধারণ করবে, বাট মেইন প্লেয়ার কারা? ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারা কিন্তু এখন পর্যন্ত নিষ্ক্রিয় আছে, এবং ওখানে যারা আপনার পরিচালনায় ইনভলভ আছে তাদের মার্কেটের ব্যাপারে কতটা সম্যক জ্ঞান আছে বা কতটা তারা একটি রোল প্লে করতে পারছে, সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। আমাদের আরেকটা প্রবলেম যেটা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নাই, প্রাতিষ্ঠানিক যে পার্টিসিপেটরি ছিল তাদের সক্ষমতা নাই। তো এই সব কিছু মিলে আপনার এটাকে যদি একটা কমপ্লিট ক্যাপিটাল মার্কেটে রূপান্তরিত না করা যায়, তাহলে এটা একটা ফিল্ড থাকবে, যেমন মেলায় গিয়ে মানুষ জুয়ো ধরবে, আবার ম্যাক্সিমাম মানুষ ওখানে লস করবে, ওরকমই থেকে যাবে। তো আমাদেরটা এভাবেই আছে, এবং এই রিফর্মে আলটিমেটলি খুব সহসাই যে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বা পুঁজি বাজারে সুশাসন নিশ্চিত হয়ে এখান থেকে পুঁজি উত্তোলন করতে আসবে, তা কিন্তু হবে না, এবং পুঁজি বাজারও স্বাভাবিক ধারায় ফিরবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।
জি, ধন্যবাদ আপনাকে। মুরাদ কিবরি, আপনার কাছে জানতে চাবো যে গত অক্টোবরে পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল এবং তারা বেশ কিছু পরামর্শও দিয়েছিল, তো সেই ব্যাপারে আপনার মূল্যায়নটা কী থাকবে? ধন্যবাদ। গত অক্টোবরে একটা পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। আমরা জানি ওখানে বেশ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ ছিলেন। তো সংস্কারের যে কমিশন, এটার বিষয় হচ্ছে তারা অলরেডি একটা ড্রাফট রিপোর্ট দিয়েছেন এবং তারা ওখানে মেজর যে ইস্যুগুলি অ্যাড্রেস করেছেন সেটা হচ্ছে যে আপনার মার্জিন লোন, তারপর হচ্ছে কিছু আইনের বিধিবিধান চেঞ্জ করা এবং আইপিওর ব্যাপারে কিছু রিকমেন্ডেশনস দিয়েছেন। তো টাস্ক ফোর্স যেই রিকমেন্ডেশনসগুলি দিয়েছেন এগুলিতে আসলে বস্তুত পক্ষে বিধিবিধান চেঞ্জ করবার জন্য একেবারে পলিসিগত জায়গায় যেন আমাদের রেগুলেটররা ঠিকমতো বিধিবিধানগুলি যেগুলি আছে, যেমন এগুলো অনেকগুলি পুরনো আইন ছিল, সেগুলি চেঞ্জ করার কথা। এইটার ইম্প্যাক্টটা তো আসলে আমরা ইমিডিয়েট কখনোই পাবো না। ওনারাও বলেছেন এটার ইম্প্যাক্ট পেতে একটু দীর্ঘমেয়াদী যেন সাস্টেইনেবল ওয়েতে যেন আমাদের পুঁজিবাজারের সংস্কার হয়, সেই রিকমেন্ডেশনসগুলি তো ওনারা দিয়েছেন। ফলে এই যে বর্তমান সময়ের যে দরপতন যেটা, সেটার সঙ্গে টাস্ক ফোর্সের যে কাজ, সেই কাজের রিলেশনশিপটা খোঁজাটাও আসলে অতটা ঠিক হবে না, কারণ এই টাস্ক ফোর্স এনারা কাজ করেছেন দীর্ঘমেয়াদে কীভাবে পুঁজিবাজারকে ঠিক করা যায়। বাট আমি যতদূর পড়েছি, জেনেছি, বুঝেছি, আমার কাছে মনে হয় টাস্ক ফোর্সের তারা তো আসলে টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছিল 17টি ইস্যু নিয়ে ডিল করবার জন্য। তারা 3টা মেজর ইস্যুতে তারা হচ্ছেন রিকমেন্ডেশনসগুলো দিয়েছেন। ওগুলো যদি একটা হচ্ছে যে নীতি তৈরি করা, আরেকটা হচ্ছে যে প্রয়োগ করা। আমার মনে হচ্ছে যে তারা যে কাজগুলি করেছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন, কথা বলে তারা যে রিকমেন্ডেশনসগুলি দিয়েছেন সেগুলি ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলি বাস্তবায়ন করবে কে? আমাদের সমস্যাটা হচ্ছে বাস্তবায়নে। আমাদের শেয়ার মার্কেটটা সম্পূর্ণরূপে কুক্ষিগত হয়ে আছে কারসাজি যারা করে তাদের কাছে। এটা আরও কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে বিভিন্ন সময়ে আমাদের যে সাধারণ ইনভেস্টররা, বিনিয়োগকারীরা, তারা কিন্তু প্রতারিত হয়েছেন। এটা আপনি যেমন বললেন যে বিভিন্ন সময়ে তারা প্রতারিত হয়েছেন, নিঃস্ব হয়েছেন, আত্মহত্যা করার মতো ঘটনা ঘটেছে। এখানে এই কারসাজি যারা করে তাদেরকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, এই যখন এই নীতিগুলি আপনি প্রয়োগ করবেন, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে টাস্কফোর্সের যে কাজটি, সেই কাজটির প্রভাব আমরা পেতে গেলে আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে এবং আরেকটু অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে আপনি তখন বলছিলেন যে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছে, তো এই বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আসলে এখন বর্তমানে কেমন এবং তাদের আস্থার জায়গা কতটুকু? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ তো বলতে গেলে নাই, এবং প্রথমত এটার কারণ হিসেবে বলা হয়েছিল যে অর্থনৈতিক একটা যে ইমব্যালেন্স তৈরি হচ্ছিল, একটা আনস্টেবিলিটি দেখা যাচ্ছিল। তো এখন তো অর্থনীতিটা পুনরুদ্ধারের পথে। একটা দেশীয় টাকা ডলারের এগেনিস্টে অব্যাহত দরপতন হচ্ছিল, মূল্যমান হারাচ্ছিল, যার কারণে বলা হচ্ছিল যে বিদেশি বিনিয়োগ আসলে যে টাকা নিয়ে আসবে, যখন উইথড্র করে নিয়ে যাবে ওই টাকা পাবে না। এখন তো সেটাও ডলার ভার্সাস টাকা একটা স্টেবল পর্যায়ে চলে আসছে। তো তারপরেও কেন বিদেশি বিনিয়োগ আপনার বাড়ছে না, এর ব্যর্থতা কিন্তু আপনার মূলত আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা মার্কেট যারা পার্টিসিপেটরি তাদের কাছে নাম্বার ওয়ান। কেন ঢাকা স্টক এক্সচেঞ্জকে আমি বারবার আপনার নির্দেশ করছি, দেখেন আমাদের একটা ডিমিউচুয়ালাইজেশন হলো, ওখানে আমরা স্ট্র্যাটেজিক পার্টনার নিলাম। স্ট্র্যাটেজিক পার্টনার সিলেকশনের মধ্যে যে ক্রাইটেরিয়াটা তখন মুখরোচক কথা বলে ফলাও করে প্রচার করা হচ্ছিল, তার মধ্যে একটা ছিল যে এই যে শেনজেন আর সাংহাই, এই দুটো স্টক এক্সচেঞ্জের যে কনসোর্টিয়াম, তারা তাদের মার্কেটে তো ভালো করছে, তাদের আরও ট্র্যাক রেকর্ড আছে, অন্য ক্ষেত্রেও তারা কিন্তু একটা দেশের পুঁজিবাজারকে বিভিন্ন দেশে খুব সুন্দরভাবে পজিশন করতে পারছে, মার্কেট করতে পারছে। বাট আমাদের এখানে দেখেন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের একমাত্র দলিল ছাড়া, কাগজপত্র ছাড়া তারা যে আছে মার্কেটে, এটা আমরা কোনোভাবে নোটিশ করি কি না? কোনো নোটিশ কিন্তু নাই, তাদের কোনো অ্যাক্টিভিটি নাই। এবং তারা আসার পরে এই যে পুঁজিবাজার শুধুমাত্র শেয়ার মার্কেট থাকবে না, অন্য কারিগরি সক্ষমতা বিল্ড আপ করে এখানে বন্ড ছাড়া হবে বা অন্যান্য প্রোডাক্ট ছাড়া হবে, এটা বলা হচ্ছিল, সেটাও কিন্তু হয়নি। ইভেন T+1 যে ট্রানজ্যাকশনের কথা বা বলা হচ্ছিল, এটাও ওয়ার্ল্ড পারে করা হবে, তাও কিন্তু করা হয়নি।
নেই, তো আমরা আমাদের মার্কেটকে পজিশন করতে পারছি না। আর এটা মাথায় রাখতে হবে যে যদিও বর্তমান উপদেষ্টা পরিষদের উপর মানুষের অনেক কনফিডেন্স, বিকজ দে আর দ্য গুড পিপল, এবং সবাই কিন্তু নিজস্ব ক্ষেত্রে খুবই সফল ব্যক্তি, বাট আপনার যারা ইনভেস্ট করে তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পলিসির কন্টিনিউটিটা দেখে। এই আনইলেক্টেড যে গভর্নমেন্ট আছে এরা তো দীর্ঘদিন থাকবে না, এটাই স্বাভাবিকভাবে। তো এই জন্যও কিন্তু বিনিয়োগকারীরা চিন্তা করে যে পলিসির কন্টিনিউটি কতটুকু হবে, ভালো ভালো পলিসি আদৌ থাকবে কি না। পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আবার তাদের যে নিজস্ব ব্যবসায়িক মহল, যাদেরকে অলিগার্ক বলা হয়, তাদের সপক্ষে করবে কিনা বা লুটেরাদের হাতে তুলে দিবে কিনা, এটা দেখার জন্যও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসে না। এবং আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে এই পুঁজিবাজারে যে বিদেশি বিনিয়োগ নাই, অথচ সরাসরি বিভিন্ন কোম্পানিতে বিদেশিরা ইনভেস্ট করে এবং সেখানে তারা কিন্তু একটা এক্সিট পলিসি চায় যে আমরা যখন চাইবো এক্সিট করতে পারবো, মানে লিস্টেড করতে হবে তোমাকে, আমরা শেয়ার সেল করে যাব। তারপরেও এক্সিস্টিং যে ভালো ভালো কোম্পানি সেখানেও বিদেশি বিনিয়োগকারী নাই। তার কারণ হচ্ছে এই পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছে তারা অব্যাহতভাবে ব্যর্থ হচ্ছে আমাদেরকে পজিশন করতে এবং বিদেশিদের কনফিডেন্স দিতে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে এই ক্যাটাগরির কোম্পানিগুলো তো গ্রাহকদের প্রতি বছর একটি ডিভিডেন্ড দিয়ে থাকেন আমরা জানি, তারপরেও যে শেয়ার বাজারের নিম্নমুখী অবস্থা, এটা কেন? এই ক্যাটাগরির শেয়ার যেগুলি আছে পাবলিকে ডিভিডেন্ড দিচ্ছে, এটা কত, মানে ভলিউম কত, খুব বেশি কি, বা ট্রানজ্যাকশন ভলিউম বা কত, বা শেয়ার মার্কেটের শেয়ারের মানে মার্কেটে কত পার্সেন্ট তাদের শেয়ার আছে, সব কিছু মিলিয়ে এখানে ডিভিডেন্ড দিলেই যে মার্কেট ভালো থাকবে বা দরপতন হবে না, এটা কোনো নিয়ম নেই। আমাদের প্রশ্নটা হচ্ছে যে মার্কেটে আস্থা কীরকম। এই ক্যাটাগরির শেয়ারগুলি আপনি যদি দেখেন, এই ক্যাটাগরির শেয়ারগুলির মধ্যে দেখবেন স্ট্যাবিলিটি আছে এবং প্রাইস, অনেক এই ক্যাটাগরির শেয়ার আছে প্রাইস আন্ডার ভ্যালিউড, এবং এই আন্ডার ভ্যালুয়েশন কমানোর জন্য ফ্লোর প্রাইসিং করে দিতে হয়েছিল। সো আমাদের মূল সংকটটা আসলে এই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি না। আমাদের মূল সংকটটা হচ্ছে আস্থার সংকট। আস্থার সংকট কিভাবে দেখেন, যদি আপনি বাংলাদেশ থেকে টাকা অবৈধভাবে বাইরে নিয়ে যান, ওটাকে বলা হচ্ছে যে পাচার। ব্যাংক থেকে আপনি অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছেন, ওটাকে বলা হচ্ছে লুট। আর শেয়ার মার্কেট থেকে আপনি কারসাজি করে টাকা নিয়ে যাচ্ছেন, এটাকে বলা হচ্ছে কেলেঙ্কারি। মানে এটাকে কেলেঙ্কারি কেন বলা হবে? কেলেঙ্কারি কখন বলা হয়? যে যখন একই সঙ্গে জিনিসটা অবৈধ এবং লজ্জাকর, আপনার সম্মানহানি হয়। তো পুঁজিবাজার হচ্ছে, এই যে মাহমুদ বলছিলেন কিছুক্ষণ আগে, যে পুঁজিবাজার হচ্ছে বাংলাদেশের ফেস। যখন কোনো বড় ইনভেস্টর বাংলাদেশে আসবার প্ল্যান করে, তখন সে প্রথমেই খেয়াল রাখে যে এই দেশের শেয়ার মার্কেটটা কেমন। এখন ওই শেয়ার মার্কেট যেখানে প্রাতিষ্ঠানিক স্টেক হোল্ডার্সরা আছেন, বিদেশিরা আছেন, যেখানে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছেন, যখন এই সব কিছুকে একটা স্ক্যামে পরিণত করা হয়, তখন এটাকে আসলে একটা খুব অসম্মানজনক, দেশের জন্য একটা অসম্মানজনক বিষয় হিসেবে দেখা হয়। এই কারণেই আপনি দেখবেন শেয়ার মার্কেট যখন লুট করে, তখন এটাকে বলা হয় কেলেঙ্কারি। তো এই কেলেঙ্কারি মার্কেটে ভালো ইনভেস্টর থাকে না। আপনার আস্থা না পেলে শিক্ষিত ইনভেস্টর থাকবে না। আপনার আস্থা যদি না পায় এবং বারবার যদি তার প্রতারিত হয়, আপনার ভালো প্রতিষ্ঠানগুলো আসবে না। আস্থা না থাকলে ভালো কোম্পানিজগুলোও লিস্টেড হবে না। আপনি দেখেন যে আইপিও যদি আপনি হিস্ট্রি দেখেন, খুব ভালো গভর্নেন্স কোম্পানিগুলি আসে না, যাদের কর্পোরেট গভর্নেন্স ভালো, তারা কিন্তু খুব বেশি আগ্রহী না শেয়ার মার্কেটে আসতে। এবং এই ধরনের অভিযোগ আছে যে কিছু কিছু কোম্পানিজগুলি আইপিওতে এসছে বা শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে, যাদের আসলে ইন্টেনশনই ছিল যে মার্কেট থেকে টাকা তুলে চলে যাবে। এটা আসলে ওইভাবে তো মানে তদন্ত করলে বেরিয়ে আসবে, কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু আছে। সো ফলে আপনি যে বলেন এই ক্যাটাগরির শেয়ার, এই ক্যাটাগরির অনেক শেয়ার তো আন্ডার ভ্যালুড আছে। আমার মনে হয় যে সংকটটা হচ্ছে আস্থার, এবং আস্থার সংকটটা দুটো জায়গায়। একটা হচ্ছে নীতিগত জায়গায়। আপনি যদি দেখেন গত 15-20 বছরে যে নীতিগুলির প্রিন্সিপালগুলি নেওয়া হয়েছে, আইনগুলি আছে, বিধিবিধানগুলি আছে, ওগুলি কিন্তু চেঞ্জ করা হয় না। তো শেয়ার মার্কেট হচ্ছে গতিশীল মার্কেট। এটাকে আপনার সবসময় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। সারা দুনিয়াতে কী ঘটছে, কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কী ধরনের প্রযুক্তিগত উৎকর্ষ সাধন হচ্ছে, সেগুলি দেখে আমাদের শেয়ার মার্কেটটাকে গড়ে তুলতে হবে। তার কিছুই করা হয় না। প্লাস রেগুলেটরদের কিছু গাফিলতির জায়গা তো ছিলই। প্লাস সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি জানি, পত্রপত্রিকায় দেখি যে গত কয়েক বছরে, গত এক দশকে যদি আমি ধরি, অন্তত $100 বিলিয়ন দেশ থেকে চলে গেছে। ফলে এই যে টাকাটা চলে গেল, এই টাকাটা লুট হয়ে যাওয়ার ফলে মার্কেট তো এফেক্টেড হবেই। সো সব মিলিয়ে শেয়ার মার্কেটের এই যে আপনি যে ক্যাটাগরি বলেন, শেয়ার মার্কেটের মধ্যে যে মেরিটটা, এই মেরিটটা নাই।
ফলে এ ক্যাটাগরির শেয়ার আন্ডার ভ্যালুড থাকবে, এ ক্যাটাগরির শেয়ার আছে ডিভিডেন্ড দেবে, তারপরও মার্কেটটা ভালো হবে না। দেখা যাবে হুট করে একটা জেড ক্যাটাগরির শেয়ারের দাম অনেক বেড়ে গেছে এবং সেখান থেকে মানুষ বেশ পয়সা কামিয়ে নিয়েছে, আমি বলবো হাতিয়ে নিয়েছে। সো ফলে আমাদের যে জায়গাটা, যে এই যে প্রিন্সিপাল, যে নীতি, আমাদের যে এই ক্যাটাগরি শেয়ারগুলো ডিভিডেন্ড দিচ্ছে তাদের শেয়ার দাম বাড়বে, আবার যে শেয়ারগুলোর ডিভিডেন্ড দিচ্ছে না বা পারফরমেন্স খারাপ সেগুলোর দাম কমবে, এই যে আমরা যেটা বলি, যেটা লেখাজোখা থাকে, সেটাতে তো আসলে বাংলাদেশে কাজ করে না। কাজ না করার কারণ হচ্ছে ল্যাক অফ গভর্নেন্স। বাংলাদেশের 3টা জায়গাতে আমি মনে করি গভর্নেন্সের প্রচণ্ড পরিমাণ অভাব আছে, যার কারণে আজকে আমাদের শেয়ার মার্কেটের এই দশা। একটা যে কোম্পানিজগুলো লিস্টেড আছে তাদের মধ্যে গভর্নেন্সের খুব বেশি একটা আমরা চর্চা দেখি না। আর রেগুলেটরদের মধ্যে যেটা হচ্ছে, রেগুলেটরদের যত চেষ্টা করে যান, কিন্তু এই যে ভিশাস সাইকেল, তাদের বিরুদ্ধে খুব বেশি একটা হয়তো তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন না, কারণ রেগুলেটরদেরও নানা রকম বিষয় থাকে। আর এখন বর্তমান সময়ের কথা যদি আমি বলতে থাকি, যে আপনি দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এটা কয়েকটা ফ্যাক্ট আছে। একটা হচ্ছে যে অনেক বিনিয়োগকারী, আপনাকে যদি আমি ভুল না বলে স্ট্যাটিস্টিক বলি, প্রায় 50,000-এর মতো বিও অ্যাকাউন্ট কিন্তু শূন্য হয়ে গেছে, মানে তারা পোর্টফোলিও সহ চলে গেছে, মানে নীল হয়ে গেছে প্রায় 50,000-এর মতো, অনেকে বলে এটা মোর দ্যান 60,000। আবার নতুন বিও হয়েছে কত, মাত্র 20 থেকে 21,000। তো ফলে বাংলাদেশের এই চেঞ্জের কারণে বর্তমান সময়ে যে বাংলাদেশের এই শেয়ার মার্কেটের যে দুরবস্থা, এটার কারণে একটা পট পরিবর্তনেরও কারণ আছে। অনেক বিনিয়োগকারী সরে গেছেন, চলে গেছেন, আবার অনেক বিনিয়োগকারী এটা অপেক্ষা করছেন যে তারা কখন আসবেন। একটা স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে তাহলে হয়তো বিনিয়োগকারীরা আস্থা পান না। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি বাংলাদেশের এই যে বর্তমান যে দশা, এর কারণ হচ্ছে যে আমাদের এই ল্যাক অফ গভর্নেন্সটাই মূল কারণ। আমার এই কারণে আমরা যে নীতিগুলি মাঝে মধ্যে মনে করি যে শেয়ার মার্কেটে কাজ করবে, এগুলি কাজ না করার এটাই হচ্ছে কারণ। জি, ধন্যবাদ আপনাকে। উনি যে বলছিলেন আস্থার বিষয়টা, তো আপনি এটার সাথে কতটুকু একমত? আসলে আস্থা, এই পুঁজিবাজারে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে আসলে কি করণীয়? দেখুন, নাম্বার 1, আস্থাটা তো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাকে মাথায় রাখতে হবে যে পুঁজিবাজার কিন্তু শুধুমাত্র রেগুলেটর আপনার ঠিকমতো রেগুলেট করলে হবে না, আবার আপনার বিনিয়োগকারী অনেক উৎসাহ নিয়ে আসলেও হবে না, অন্য যারা ইন্টারমিডিয়ারি আছে, মার্কেট পার্টিসিপেন্ট আছে, তারাও ঠিকমতো শুধুমাত্র কার্যকরী ভূমিকা নিলে হবে না। এই যে সব মহল আছে, তাদের একটা সমন্বিত কমফোর্ট লাগবে, একের উপর অপরের পারস্পরিক বিশ্বাস থাকতে হবে, তখনই কিন্তু আস্থাটা ফিরে আসবে। এখন আমাদের বর্তমান কমিশন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা যথেষ্ট পরিমাণ উদ্যোগী এবং বড় বড় পানিশমেন্ট দিচ্ছে। যাদেরকে একবার ধরা ছোঁয়ার বাইরে চিন্তা করা হতো তাদেরকেও কিন্তু পানিশমেন্ট দিচ্ছে। বাট এটা অনেকটা আমার মতে একলা চলনীতি হয়ে যাচ্ছে, যার কারণে বিনিয়োগকারীরা বা অন্য ইন্টারমিডিয়ারি পার্টিসিপেন্টরা কিন্তু আপনার এইটা কনফিডেন্সে নিতে পারছে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে কি হচ্ছে যে দেখুন, এই যে বিনিয়োগকারীরা 5ই আগস্টের পরে ফিরে আসলো, এসে আবার তারা প্রতারিত হলো, তো তারা তো অনবরত টাইম অ্যান্ড অ্যাগেন তারা কিন্তু প্রতারিত হচ্ছে। তো এখন ন্যাড়া কবার বেলতলায় যাবে, তাই না? সেটাও একটা ব্যাপার। থার্ড, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন, এই বাংলাদেশে তো ফার্স্ট টাইম আনইলেক্টেড গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট না। এর আগে যখনই ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, ইভেন যদি আমরা 111 গভর্নমেন্টের কথা বলি, তখনও কিন্তু শেয়ার বাজার রমরমা ছিল। বাট এবার কেন রমরমা নাই আপনি দেখেন, এটাও কিন্তু একটু এক্সেপশন আপনার প্রিভিয়াস প্র্যাকটিসের থেকে। এর কারণ আপনি যদি দেখেন যে এই যে আপনার যে কিছু মকারি কাজ করা হচ্ছে, আমি আবার টার্মটা বলি, মকারি কাজ করা হচ্ছে। যেমন বলা হলো যে মার্কেটে তারল্যের অনেক সংকট, তো তাহলে কি করতে হবে, মার্কেটে আপনার ক্যাশ ফ্লো বাড়াতে হবে। ক্যাশ ফ্লো বাড়াবার জন্য কি হলো, রাষ্ট্রের টাকায় সৃষ্টি করা লালিত পালিত প্রতিষ্ঠান যেটা আইসিবি, যাকে গঠনই করা হয়েছে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে গঠনতান্ত্রিক একটা রোল প্লে করবে, তাকে একটা টাকা দেওয়া হলো। ওই টাকার কী পরিমাণ মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে এবং ওই টাকার কী পরিমাণ প্রিভিয়াস লোন অ্যাডজাস্ট করা হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন। এখন আমি যদি বলি যে 1000 কোটি টাকা দেওয়া হলো, তার মধ্যে শুধুমাত্র 10% আমি মার্কেটে
ইনভেস্ট করছি, বাকি 900 কোটি টাকা দিয়ে আমি হচ্ছে প্রিভিয়াস লোন অ্যাডজাস্ট করলাম, তাহলে এটা কি সাধারণ মানুষের সাথে একটা প্রতারণা না, একটা মকারি না? তো এরকম এক্সারসাইজগুলো যখন চলবে তখন কিভাবে সাধারণ বিনিয়োগকারীর আস্থা তৈরি হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি এখানে খেয়াল করেন, যারা যখনই আপনার কোনো একটা খারাপ অবস্থা থেকে আপনি পুঁজিবাজারকে টেনে তুলতে চাইবেন, তখন এই খারাপ অবস্থায় যারা এফেক্টেড তাদেরকে আপনার পলিসি সাপোর্ট দিতে হবে। দেখেন, বিনিয়োগকারীরা যারা মার্জিন লোনের কারণে একদম সর্বশান্ত হয়ে গেছে, আপনি তাদের জন্য কোনো স্কিম রাখলেন না, বা তাদেরকে কোনো আপনি লিঅ্যাওয়ে দিলেন না যে ঠিক আছে আগামী এত মাস পর্যন্ত নেগেটিভ হলেও তাদেরটা ফোর্স সেল হবে না, সেটা আপনি করলেন না। বরং কি করলেন, শেয়ারের দামের দরপতন অব্যাহত হলো, ওনাদের ইনভেস্টমেন্ট ভার্সাস লোন, এটা আপনার ইনভেস্টমেন্টটা তো ভ্যালু কমে গেল, ওইটা ফোর্স সেলের শিকার হয়ে তাদেরকে মার্কেট থেকে ফোর্স এক্সিট করিয়ে দিলেন। খেয়াল করুন। দেন আপনি থার্ড আর একটা বিষয় এখানে চিন্তা করেন, এই যে 1 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে, বা আপনি 9 মাস 10 মাস ধরেন, এর মধ্যে এই যে গুড গভর্নেন্সের একটা টাইম চলছে, আমরা বলছি কোনো একটা নতুন কোম্পানি কি এখন পর্যন্ত লিস্টেড হলো? হয়নি। আমরা বিভিন্ন সময় বলেছি যে ইভেন সরকারি মালিকানাধীন ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা পুঁজিবাজারে আসা উচিত, এগুলো আমলাদের জন্য আনতে পারছি না, পলিটিক্যাল গভর্নমেন্ট বা মাস্টারদের জন্য আনতে পারছি না। এখন তো পলিটিক্যাল মাস্টার নাই, এখন তো আমলারা সেই আগের মতো হ্যাডম নাই, তাহলে এখন কেন আমরা আনছি না? আপনার কথা শুধু তো গাল ভরা কথা বললে হবে না, এটা তো ওই যে মুরাদ কিবরিয়া যেটা বলল যে আপনার বাস্তবায়ন হতে হবে। তো আপনার কর্তার গরু যদি শুধুমাত্র খাতায় থাকে, গোয়ালে না থাকে, পলিসি সুন্দর সুন্দর পলিসি যদি আমার আইনে থাকে, এর কোনো বাস্তবায়ন না থাকে, তাহলে কিভাবে আস্থা আসবে এবং কিভাবে মানুষ পুঁজি বাজারমুখী হবে, আবার পুঁজি বাজারে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে? আসবে না তো ভাই। আপনার সবাইকে কোঅর্ডিনেটভাবে আপনার পজিটিভলি আগাতে হবে এবং সবাইকে কথা ও কাজে সেম থাকতে হবে, তাহলেই পুঁজিবাজারে আস্থা ফিরে আসবে এবং পুঁজিবাজার আবার পুঁজিবাজার হিসাবে পরিচালিত হবে, আদারওয়াইজ হবে না। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই বিদেশি বিনিয়োগকারীদেরকে কিভাবে পুঁজিবাজারে আসলে আকৃষ্ট করা যায় আপনার মতে? বিদেশিদের কাছে আমাদের পুঁজিবাজার কিন্তু নিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম আমাদের ফার্স্ট স্টেপ শুড বি দ্য ব্র্যান্ডিং। আপনারা কিছুদিন আগে একটা আমাদের বিনিয়োগ সম্মেলন করেছেন। এই ধরনের সম্মেলন দেশে হোক বিদেশে হোক, এর আগে হয়তো রোড শো করা হয়েছিল, এগুলি দরকার আছে। এগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আমরা অ্যাভেলেবেল আছি, আমাদের স্টক এক্সচেঞ্জ তোমরা আসো, বিনিয়োগ করো, ইউ উইল গেট সাম গেইন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি এটা করলেও খুব বেশি লাভ কি হবে কেন, যখন তারা ইনসাইড পাবে, যখন তারা ভেতরে দেখবে যে এখানে গেলে এখানে স্ক্যামারদের হাতে অনেক কিছু আছে, কন্ট্রোলটা ওইভাবে নাই এবং মার্কেট ছোট, যে কোনো কেউ এখানে কারসাজি করতে পারে, এই আবারও দেন আমাদেরকে শেষ পর্যন্ত আবারও সেই আস্থার জায়গাতেই ফিরে যেতে হবে। দেয়ার আর লজ, দেয়ার আর রেগুলেশনস আপনার আছে, কিন্তু একজন বিদেশি তো ডলার নিয়ে আসবেন, অনেক টাকা নিয়ে আসবেন, তিনি বিনিয়োগ করবেন। এখন বিদেশিরা ইনভেস্টমেন্টটাকে যেভাবে দেখে আর আমরা শেয়ার মার্কেটটাকে যেভাবে দেখি, দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য আছে। যেমন আপনি যদি একজন বিদেশি বিল গেটস, উনি কেন এত বড়, উনি ওনার ওয়েলথ আমরা কীভাবে মাপি? তার শেয়ার প্রাইস দিয়ে, মার্কেটের শেয়ার প্রাইসে। তার চেয়ে ধনী কিন্তু বিভিন্ন দেশে আমরা বলি ইনফরমালি আছে, বিভিন্ন আরব কান্ট্রিতে বা ইয়াতে। কিন্তু বিদেশিরা এই শেয়ার মার্কেটের যে গভর্নেন্সটা, যে এটা ভালোভাবে ফাংশন করে কিনা, এটাকে খুব কেয়ার করে। যে এই শেয়ার বাজারে ম্যানিপুলেশন বা আমরা চাঁদাবাজি যেটা বলি, সেটা ঠেকাতে কি ধরনের আসলে কার্যক্রম মানে এবং বা ব্যবস্থা নেওয়া উচিত? কার্যক্রমটা চলে কিভাবে এইগুলো ঠেকাতে? এটা কি করা যেতে পারে আসলে? না, ট্রু, থ্যাংক ইউ। এইটা আসলে খুবই মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এই মার্কেটকে আপনি যদি শেক করতে চান, মার্কেট শেক করতে আপনাকে একজন প্লেয়ার দিয়ে হবে না, সবার কিছু কন্ট্রিবিউশন লাগবে। ইট স্টার্ট ফ্রম আপনার ব্রোকারাত হাউস থেকে শুরু করে ইনভেস্টর এবং আমরা যারা বিনিয়োগকারীদেরও প্রবলেম আছে। এরপরে কিছু রেগুলেটরদের কিছু এজেন্ট থাকতে পারে, প্লাস আমাদের যে পলিটিক্যাল পাওয়ারে যারা থাকেন তাদেরও কিছু মানে সায় না থাকলে আসলে কিন্তু আপনি দেখবেন যে পুঁজিবাজার এর সম্ভাবনা। তো এইটা মনে হয় একটা ভিশিয়াস সার্কেল আমরা বলি, সবাই মিলে একটা বাজে শেয়ারকে দাম বাড়িয়ে নিয়ে মানে বিনিয়োগকারীদেরকে লোভ দেখিয়ে ওটা থেকে টাকা তুলে নিয়ে আবার ওটাকে ফেলে দেওয়া হচ্ছে। এইটাই তো স্ক্যাম, দিস ইজ দ্য স্ক্যাম। তো এইটা করতে গেলে আমাদের যেমন হচ্ছে যে স্ক্যাম যখন হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি, সবাই বুঝতে পারে, কিন্তু
সময় সময় ব্যবস্থাটা নেওয়া হয় না। চোর গেলে বুদ্ধি বাড়ে একটা কথা আছে, তো চোর পালানোর পরে আমরা অনেক তদন্ত কমিশন করি, টাস্ক ফোর্স করি, কিন্তু এগুলি দিয়ে তো কাজ হবে না যদি না আমি কন্টিনিউয়াস একটা মনিটরিংয়ের মধ্যে না থাকি। এই মনিটরিংয়ের অভাব আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যাই বলেন, আইন যাই থাকুক না কেন, বিধিবিধান যাই বলুক না কেন, আপনার যারা রেগুলেটর এবং যারা মার্কেটের সঙ্গে সংশ্লিষ্ট তাদের কিন্তু ইন্টিগ্রিটি, প্রফেশনালিজমের একটা ব্যাপার আছে। এইটা যদি এক্সিস্ট না করে, এবং আপনি দেখবেন যে আমাদের এতগুলি শেয়ার মার্কেট, এতগুলি ধস হলো, কতজন শাস্তি পেয়েছে। আপনি তো এটা তো মানে মানুষকে নিঃস্ব করে দিয়েছে, মানুষ সুইসাইড করেছে, মানুষের লোনে জর্জরিত হয়ে গেছে, তারা বুঝতেই পারে না মার্জিন লোনের কারণে তাদের সব হারিয়েছে। আপনি কতগুলি বিচার হয়েছে, কোনো দৃশ্যমান বিচার তো আমরা দেখতে পাইনি। ফলে যারা এই কাজগুলি করে তারা তো উৎসাহী হবে যে এটা করতে পারলে আমার বিচার হবে না, আমি মোটামুটি বাইপাস করে যেতে পারবো এবং আমার খুব শক্তিশালী মানুষের আমার সাপোর্ট আমি পাবো। তো এই কারণে এগুলি তারা কখনো ভয় পায়নি। তো এখন মাহমুদ ভাই যেটা বললেন যে গত 9-10 মাসে গভর্নেন্স সব সেক্টরে ভালো, এই সেক্টরে কি হলো না কেন? এই সেক্টরে যেটা হচ্ছে, এই সেক্টর আসলে রাতারাতি তো উন্নতি করা যাবে না, একটু সময় লাগবে। একটা কোম্পানিকে তো আপনি হুট করে তো আমরা আসলে শেয়ার মার্কেটে নিয়ে আসতে পারি না, তার তো একটা কিছু প্রসিডিউর আছে, ওই প্রসিডিউর ফলো করতে করতে। তো আমি মনে করি বর্তমানে যেভাবে চলছে তাতে আমাদের হয়তো নীতিগতভাবে কিছু পরিবর্তন আসবে, কিন্তু ওটা বাস্তবায়ন করবে যারা, তাদেরকে যদি আপনি প্রফেশনালিজমের মধ্যে না আনতে পারেন এবং আইনের আওতার মধ্যে না আনতে পারেন, তাহলে আমার মনে হয় যে অল উইল গো ইন ভেইন। এইটা জি, আপনার কাছে যদি জানতে চাই যে মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা পুঁজিবাজারে কেমন আসলে? দেখুন, মার্চেন্ট ব্যাংকের ভূমিকা নাই বলতে গেলে। ইভেন মার্চেন্ট ব্যাংকের যে এই বাজারে উপস্থিতি আছে সেটাই তো টের পাওয়া যায় না, এবং সেটা না পাওয়ার কারণ তাদের যে সক্ষমতা নাই। তারা তো মার্কেটের ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্ট, তারা দীর্ঘদিনভাবে অক্ষম হয়ে বসে আছে, এবং তাদেরকে যে ইনসেন্টিভ দিয়ে বা পলিসি সাপোর্ট দিয়ে তাদেরকে যে সক্ষম করবে, এরকম কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু আমরা দেখি না। ইভেন মার্চেন্ট ব্যাংকের যেটা আপনি যদি বলেন গভর্নেন্স, তাও কিন্তু খুবই পোর। কারণ মার্চেন্ট ব্যাংকগুলোকে দেখবেন, এই যে বাজারে আপনি বললেন ম্যানিপুলেশনের কথা, তারা ম্যানিপুলেশনের মধ্যে ইনভলভ ছিল। কারণ ম্যানিপুলেশন তো দুভাবে হয়, বা ঠেকানোও যায় দুভাবে। একটা হয় আপনার ওই যে প্রিভেন্টিভ, আর একটা কিউরেটিভ। এখন দেখেন লিস্টিংয়ের সময় যে ম্যানিপুলেশনটা হয়েছে, চাল নাই চুলো নাই, কাগুজে কোম্পানি, তাকে আপনার ফুলিয়ে ফেপিয়ে তাকে মার্কেটে আনা হলো। আপনার নেট ওয়েলথ পার শেয়ার 5 টাকা নাই, তাকে 35 টাকায় লিস্টিং করানো হলো। এর মধ্যে কিছু তো আপনার অংশীদার ছিল, এই অংশীদাররা আপনার এর মধ্যে মার্চেন্ট ব্যাংকেরও একটা দায়িত্ব আছে, এটা করলো। তারপর বাজারে এসে একটা সার্কুলার ট্রেডিং বা একটা আপনার মনে করেন অলিক ট্রেডিং করে এটাকে দাম বাড়িয়ে দিল 85 টাকা বা কিছু একটা, তারপরে তারা মার্কেট থেকে সটকে পড়লো। দেখেন, এভাবে করেই তো আপনার এই পুঁজি বাজারে আপনার পরিচালনটা হয়েছে, তাই না? এখন আমাদের প্রবলেম হয় কি, যেটা মুরাদ কিবরিয়া বেশ কয়েকবার প্রতারণা মানে কথাটা নিয়ে আসছে, প্রতারণার কথাটা উনি বলেছে যে দৃশ্যমান শাস্তি। দেখুন, একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যদি গরু মেরে জুতা দান করি, আপনি হয়তো বলতে পারবেন যে শাস্তি তো হলো, বাট যার গরুটা গেল তাকে 1 জোড়া কেন, তাকে 5 জোড়া জুতা দেন, তাতে কি লাভ হবে নাকি? তো আমাদের তো শাস্তি এভাবে হচ্ছে, তাই না? তা আর এই মার্চেন্ট ব্যাংকের রোল যদি আপনার পুঁজি বাজারকে যদি উন্নয়নের জায়গায় নিতে হয়, তাহলে মার্চেন্ট ব্যাংককে অ্যাক্টিভ করতে হবে, এবং সেই অ্যাক্টিভ করতে হলে তাকে পলিসি সাপোর্ট দিতে হবে, বা নতুন মার্চেন্ট ব্যাংকে লাইসেন্সিং করে নিতে হবে, যারা অকার্যকর আছে তাদেরকে মার্কেট থেকে সরিয়ে দিতে হবে, আদারওয়াইজ হবে না। আমাদের দেখেন মার্চেন্ট ব্যাংকের খুব একটা নিজেরাই অ্যাক্টিভ না হলেও এদের কিন্তু একটা অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন আছে, এবং এরা মার্কেট পার্টিসিপেন্ট হিসেবে যে কোনো পলিসি চেঞ্জেও কিন্তু আপনার মনে করেন এরা কন্ট্রিবিউট করে বা পার্টিসিপেট করে। বাট এরা যখনই আপনার খুব জোরে সোরে বলে যে আমাদেরকে সক্ষম করেন, সেটা কিন্তু ওরকম করে হয় না, ওদিকটায় নজর দিতে হবে। বিনিয়োগকারীদের সচেতনতার বৃদ্ধির জন্য আসলে কি করণীয়? দেখুন, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য অনেকে আমরা বলি যে বিনিয়োগকারীরা সচেতন নয়। আমি এটার সাথে হামলি একটু ডিসএগ্রি করি। বিনিয়োগকারী আপনার মনে করেন যে জানে যে আপনার ফর এক্সাম্পল একটা এক্স কোম্পানি আছে, তার শেয়ার আপনার এখন দাম আছে 12 টাকা, এটার
নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার যদি বলেন নেট ওয়েলথ সেটা 60 টাকা আছে, সে জানে। তারপরেও সে ওটা 15 টাকায় 20 টাকায় কিনে। কেন? সে মনে করে যে এর পিছনে যারা যারা ইনভেস্টমেন্টে ইনভলভ হয়েছে এটা আগামী 2 মাসের মধ্যে এটা 30 টাকা হবে, এটা 40 টাকা হবে। তাহলে সে দেখেন এই যে রিউমার, সেই ইনফরমেশন জানলো, তার উপর বেস করে সে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন মেক করলো। তাহলে সে কিন্তু জানে যে এ কী পরিমাণ ডিভিডেন্ড দেয়, এর গভর্নেন্স কী অবস্থা আছে সেটাও সে জানে, এর ইভেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে অ্যাকচুয়াল অবস্থা রিফ্লেক্ট করছে না সেটাও জানে। সে শুধুমাত্র লোভে পড়ে মানুষজনের কথায় আপনার বিশ্বাস করে তারপর কিন্তু সে ওখানে আপনার ইনভেস্ট করে। এখন সচেতনতা বা ইনফরমেশন বাড়ানোর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হয়। দেখেন আপনি আমি সিগারেটের গায়ে যতবারই লিখি যে ধূমপান মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আনতে পারে, যারা স্মোকার তারা কি কখনো ধূমপান করা বাদ দেয়? তারা কিন্তু ওটা ইভেন ঠিক মতো দেখে পড়েও না, বা পরপর 2-3টা সিগারেট খেয়ে বলে কই দেখলাম না তো মারা গেছি, তাই না? জিনিসটা অলমোস্ট কিন্তু এরকম। তারপরেও ইফোর্ট তো চলতেই হবে। যে একই বিষয় আপনার কাছে জানতে চাবো, উনি যা বলেন তার সাথে আপনি কতটুকু একমত যে এই যে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য আসলে কি? আমি একটু ডিফারেন্টলি অ্যাগ্রি। আপনি যেটা বলছেন সেটার সঙ্গে অ্যাগ্রি যে সচেতন বিনিয়োগকারী যারা তারা শেয়ার মার্কেটে নাই। মেইন কথা হচ্ছে এটা, কারণ ও তো জানে যে শেয়ার মার্কেট কীভাবে চলে। হার্ড আর্ন মানি, আমাদের তো যে রেসিডুয়াল ইনকাম যেটা থাকে, যে আপনার সব কিছু করে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আর আপনি এটা বিনিয়োগ, যদি আপনি সচেতন হন আপনি যাচাই করবেন যে বিনিয়োগটা আমি করছি সেটা রেগুলেটেড কিনা, সেটা আমার সেফটি কতটুকু। বাংলাদেশের শেয়ার মার্কেটে কোনো সেফটি নাই, বিনিয়োগকারীদের সেফটি নাই, কিন্তু হাই চান্স যে সে নিঃস্ব হয়ে যাবে। ইটস লাইক এ গ্যাম্বলিং। সো ফলে সচেতনতা বৃদ্ধি তো একটা আছেই, সচেতন বিনিয়োগকারী যারা তাদেরকে আসলে মানে সচেতন করার চেয়ে সচেতন যারা আছে বিনিয়োগকারী তাদেরকে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। অনেক সচেতন বিনিয়োগকারী আছে, টাকাও আছে, সব কিছু আছে, তারা শেয়ার মার্কেট মুখী না। আপনি অনেককে আমাদের সোসাইটিতে আমাদের যে মিডল ক্লাস আমরা যাদেরকে বলি মধ্যবিত্ত, আমাদের এই শেয়ার মার্কেট সারা দুনিয়াতেই মধ্যবিত্তটা বড় কন্ট্রিবিউশন থাকে। আপনি দেখবেন বাংলাদেশের মধ্যবিত্তের মধ্যে খুব কম লোকেরই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে। তাদের কোথায় আছে? তাদের ব্যাংকে আছে, তাদের সঞ্চয়পত্রে আছে, কিন্তু তাদের বিনিয়োগটা শেয়ার মার্কেটে কম। কেন? অথচ শেয়ার মার্কেট তাকে সবচেয়ে বেশি সেফটি দেওয়ার কথা, সবচেয়ে বেশি রিটার্ন দেওয়ার কথা। ফলে নতুন বিনিয়োগকারী যারা আসবে তাদেরকে সচেতন করার ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে যারা সচেতন বিনিয়োগ করে তাদেরকেও নিয়ে আসার ব্যাপার আছে। এখন সচেতনতাটা তো অটোমেটিক্যালি মার্কেট থেকেই হয়ে যাওয়ার কথা। যে আপনি জানেন যে আপনি যেমন যে কোয়েশ্চেনটা করেছিলেন যে ডিভিডেন্ড বেশি দিচ্ছে, তাহলে এই শেয়ারটা তো আমার লাভ হওয়ার কথা, বাড়ার কথা, ওয়েলথ বাড়ার কথা, শেয়ার ভ্যালু বাড়ার কথা, আমি সেকেন্ডারি মার্কেট থেকেও কিছু আমি হয়তো বিক্রি করে কিছু টাকা পাওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। যখন এটা হচ্ছে না তখন তো সচেতন যারা সে তো থাকবে না। ওখানে থাকবে কারা? যারা এই যে রিউমারের উপর ডিপেন্ড করবে, মাহমুদ ভাই যেটা বলেন রিউমারের উপর ডিপেন্ড করবে যে এই শেয়ারের দাম কিন্তু তোমার 1 মাস পরে বাড়বে, এটা এই ধরনের মার্কেটে তথ্য থাকে। তখন কি করে তারা ওই ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরসও দেখে না, কিছু দেখে না, যে ট্রাস্ট অন দিস মার্কেট। তো শেয়ার মার্কেটের মতো একটা মার্কেট তো ট্রাস্টের উপর চলতে পারে না। পরিকল্পনা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি শেয়ার বাজারটাকে ভবিষ্যতে কি মানে কেমন দেখতে চান আপনার দৃষ্টিভঙ্গি থেকে? আমি ভবিষ্যতে শেয়ার মার্কেটটাকে আমি তো দেখতে চাই যে আমাদের মানে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের মতো হয়ে যায়। মানে আমাদের তো স্ট্যান্ডার্ড, তো আমাদের তো যোগ্যতার অভাব নেই। দ্যাটস ট্রু, আমাদের কিন্তু যোগ্যতার অভাব নেই। আমাদের সমস্যা হচ্ছে আসলে আমাদের ইন্টিগ্রিটির সমস্যা, আমাদের প্রফেশনালিজমের সমস্যা, গভর্নেন্সের সমস্যা। এখন আমি ক্যাটাগরিক্যালি যদি আমি বলি যে আমাদের যে নীতিগত জায়গা থেকে আমাদের যে সংস্কারগুলির যে রিকমেন্ডেশনসগুলি এসছে এবং এটার সাথে আরও কিছু নীতিগত চ্যালেঞ্জ আমাদের আছে। প্রথমে আমাদের পলিসি মেকিংটা আমাদের ঠিক করে ফেলতে হবে। আমাদের অনেকগুলি আইন আছে 2001 সালের, 1999 সালের, 2014 এভাবে চলবে না। আমাদের একেবারে অত্যাধুনিক আইন করে ফেলতে হবে। প্রযুক্তির প্রচণ্ড পরিমাণ ব্যবহার করতে হবে শেয়ার মার্কেটে, যাতে বিদেশিরা শেয়ার মার্কেটে আসবে কীভাবে যাবে তারা জানেই না। রোড শো করে তাদেরকে আমরা জানাতে পারছি না। এটা তো এখনকার যুগে মানে অচল একটা ব্যবস্থা। থার্ড হচ্ছে যে যেই চেয়ারে যাকে পছন্দ, যেই চেয়ারে যাকে মানায় তাকে সেটা দিতে হবে। আমাদের যারা দায়িত্ববান আছেন তাদেরকে দায়িত্বশীল পজিশনে দেওয়ার আগে তার যোগ্যতা বিবেচনা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে আমরা যেটাকে বলি একটা নতুন বন্দোবস্তের মাধ্যমে শেয়ার মার্কেটটাকে গড়ে তোলা, যে সব স্টেক হোল্ডার্স। আমাদের একটা বড় অভিযোগ হচ্ছে যে আমাদের রেগুলেটররা সব ধরনের স্টেক হোল্ডারের সঙ্গে বসেন না, সবার মতামত নেন না। এখানে সিকিউরিটিজ হাউস আছে, ইনভেস্টার্স আছে, যে মার্চেন্ট ব্যাংক আছে, আমাদের সাংবাদিক ভাইরা আছেন, পুঁজিবাজার বিশ্লেষকরা আছেন, সবার সঙ্গে বসে একটা রিস্ট্রাকচার্ড শেয়ার মার্কেট করতে হবে, যেখানে একই সঙ্গে মার্কেটে রেগুলেটর থাকবে, গুড গভর্নেন্স থাকবে,
সবচেয়ে বড় বড় আস্থা থাকবে এবং ইনভেস্টরের একটা মিনিমাম সেফটি থাকবে। আমি যত বড় ভুলই করি না কেন, আমি যেন নিঃস্ব না হয়ে যাই, মানে কোনো স্ক্যামার যেন আমাকে নিঃস্ব করে দিতে না পারে। এই জায়গাটাতে শেয়ার মার্কেট যদি আমরা আগামী 3-4 বছর দেখতে পারি, আই বলবো দ্যাট উড বি ভেরি গুড সাকসেস। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম পুঁজিবাজারে ধারাবাহিকভাবে দরপতনের বিষয় নিয়ে। এই আমরা যে আজকে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।